পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। রাত বা রাত্রি সময়ের একটি অংশ যা দিগন্তের সমান্তরাল থেকে সূর্য ডুবে যাবার পর থেকে শুরু হয়। গোধূলি লগ্ন বা ঈদস অন্ধকার হওয়ার মাধ্যমে রাত তার আবির্ভাবের কথা বিশ্ববাসীকে জানান দেয়। কৃত্রিম আলোর যুগ ধরে শুরু হওয়া আগের মেঘেরা আকাশে বিভিন্ন তারা থেকে বের হওয়া আলো ঢেকে রাখত, কিন্তু মেঘ থাকলেও এখন আকাশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতও হয় বিজলি বাতির আলোয়। এতে প্রাণীকুল ও গাছপালার উপর আকাশ ছোঁয়া অট্টালিকাগুলো এখন গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যেও কমলা আলোর আবরণ দেখা যায়। রাস্তায় থাকা ল্যাম্প লাইটের আবছা আলোয় বিশাল অট্টালিকাগুলো খানিকটা দৃশ্যমান। এমন এক 15 তলা অট্টালিকার সামনে দুটো ছায়া দাঁড়িয়ে একে অপরের দিকে চেয়ে আছে। সকলের দিকে বৃষ্টি হওয়ার পরিবেশ এখন বেশ ঠান্ডা, কনকনে ঠান্ডা হাওয়ায় অরু দরদর করে ঘামছে। অতিরিক্ত ঘামের কারণে পিঠের দিকের অংশটা ভিজে একাকার, হাতের তালু পর্যন্ত ঘেমে ঠান্ডা হয়ে উঠেছে। ভুলক্রমে সামনে সে জ্বলন্ত শিখা জোড়ার দিকে তাকাচ্ছে না। তাকালে মনে হচ্ছে এই বুঝি ছোট্ট কলিজাটা কোনো পিশাচ খামচে ধরবে। বারবার হাতের তালু দিয়ে পুনয়ের ছিঁড়ে যাওয়া অংশটি স্থানটি ঘষেছে। ভীষণভাবে বাজেভাবে আঘাত পাওয়ার কারণে জায়গাটিতে রক্ত জমাট বেঁধে গেছে। একটা চুকা দিলে যেন রক্তপাত শুরু হবে। সে তো এখনো হাঁপাচ্ছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। অত্যাধিক শ্বাস নেওয়ার কারণে শ্বাসক্রিয়া ব্যালেন্স হারিয়েছে। বিদায় শেহজাদ আপাতত নিজ শ্বাসক্রিয়া নিজ নিয়ন্ত্রণে আনতে ব্যস্ত। শেহজাদ চোখ জোড়া বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে ফের চোখ জোড়া খুলে অরুর দিকে তাকালো। অতঃপর সেই রক্তচক্ষু অরুর পানে নিক্ষেপ করে কর্কশ্বরে শুধালো, এত রাতে বাড়ির বাইরে কি করছিস? শেহজাদের প্রশ্নের পিঠে অরু নিশ্চুপ। আসলে সে বুঝতে পারছে না এখন তার কি বলা উচিত। কি বললে যুদ্ধক্ষেত্র থেকে সে রেহাই পাবে। ইতিমধ্যে অরুর মনে মনে কথা সাজাতে শুরু করে দিয়েছে। অরুকে কোনো উত্তর না দিতে দেখে শেহজাদ চোখ মুখ কুচকে শক্ত করে ফেলল। এই একটা বদভ্যাস শেহজাদের অপছন্দের তালিকায় প্রথম স্থানে রয়েছে, যে কোনো কিছু জিজ্ঞেস করলে তার উত্তর না দেওয়া, অবজ্ঞা করা। অরুকে এরকম এখনো চুপচাপ থাকতে দেখে শেহজাদ থমকে উঠল। আমি কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছিস না কেন? অরু তার দীর্ঘ ভাবনার মাঝে শেহজাদের ধমকে কেঁপে উঠল। শেহজাদের লাল ঘুটঘুটে চোখ দুটোর দিকে তাকানো আর নিজ চোখে নিজের সর্বনাশ দেখা যেন সমান। ভয়ে অরুর গলা থেকে আওয়াজ পর্যন্ত বের হচ্ছে না। অরু মাথা নিচু করে কোনো মতে নিভে যাওয়া গলায় থেমে থেমে বলল, আসলে আমার একটা আত্মীয় হারিয়ে গেছে এখানে, তাকেই খুঁজতে বেরিয়েছি। অরুর কথাটা মোটেও পছন্দ হয়নি শেহজাদের। এতটুকু মেয়ে কতই সহজে তার সামনে দাঁড়িয়ে অকপটে মিথ্যে বলছে, যেখানে বড় বড় লোকেরা তার সামনে ভয়ে কাঁপে। শেহজাদ চোয়াল শক্ত করে অরুর পানে বিভৎস চাহনি নিক্ষেপ করে বলে, জবান খুললেই তোর মুখ দিয়ে মিথ্যা ছাড়া কোনো সত্যি বের হয় না। শেহজাদের এমন চাহনি দেখে ভয় অরুর অবস্থা এমন যেন ছেড়ে দেবা কেঁদে বাঁচে। অরুর পা দুটো অসাড় হয়ে এক্ষুনি ভেঙে পড়বে মাটিতে। অরু একটু সাহস সঞ্চয় করে জোরে শ্বাস টেনে বলল, আরে আপনি ভুল বুঝছেন আমাকে, আমি মিথ্যা বলছি না তো, একদম সত্যি কথা বলছি। সত্যি আমার একটা আত্মীয় এখানে পথ চিনতে না পেরে হারিয়ে গেছে, তাকে খুঁজতেই বেরিয়েছি বাড়ি থেকে। ওর এহেন কথায় আরও বিগড়ে গেল শেহজাদের মেজাজ। শেহজাদ নিজেও জানে না সে এখন কি করে বসবে অরুর সাথে। শেহজাদ চায় না অরুর সাথে তার কিছু ভুলভাল কিছু করতে। এত কিছুর মাঝে দিন শেষে সে এই এক আকাশ পরিমাণ অনুশোচনায় ভুগতে চায় না। তাই শেহজাদ শেষবারের মতন অরুকে সুযোগ দেওয়ার জন্য উদ্দেশ্যে ঠান্ডা কঞ্চে শুধালো। আর ইউ শিওর ইউ আর টেলিং দ্য ট্রুথ? শেহজাদের প্রশ্নে অরুর ঠোঁটের কোণে ফুটে উঠল এক মিষ্টি হাসি। যাক, লোকটা তাহলে বিশ্বাস করেছে তাকে। এটাই বুঝি, এটা বুঝতে অরুর মনে রঙিন প্রজাপতি উঠতে শুরু করেছে। আহ, কি শান্তি! এবার মনে হচ্ছে জীবন আমার সার্থক। এসব ভেবে ভেবে অরুর হৃদয় বুঝি খুশির দোলা। অরু একটু ভাব নিয়ে বলা, ডেফিনেটলি ওয়ার 100% শিওর। উত্তরে পাওয়ার সাথে সাথে সে যা দ্রুত বেগে অরুর
সামনে এসে দাঁড়ালো, এতটা কাছে যে তাদের মধ্যে দূরত্ব মাত্র 4 ইঞ্চি। এই ঘাড়তারা মেয়ের বেঁকে যাওয়ার রগ আছে, সোজা করার প্রয়োজন। তারপর বাকি সব শেজাত অরুর মুখ বরাবর ঝুঁকে ভয়ঙ্কর হাসকি স্বরে বলা, কেউ কেউ বলে প্রথম ভুল ক্ষমা করো, দ্বিতীয় ভুলের সঠিক বিচার করো। এই বারবার ভুল করা মানুষটা আমার যতই প্রিয় হোক না কেন, সে আমার কাছ থেকে দয়া মায়া পাবে না, না ক্ষমা। শেজাদকে এভাবে কাছে আসতে দেখে অরু 2 কদম পিছিয়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলে একই জায়গায় স্থির হয়। আসলে অরুকে বাধ্যতামূলক স্থির হয়ে যেতে হয়, কারণ ইতিমধ্যে শেজাদ অরুর কবজি ধরে অরুকে হ্যাচকাটানে নিজের সাথে মিলিয়ে নিয়ে তারপর কবজি শক্ত করে ধরে নিজের সাথে মিলিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। অরু শেজাদের পানে এসে একটা শুষ্ক ঝোঁক গিলে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এভাবে টানছেন কেন? ব্যথা পাচ্ছি তো। তরফ থেকে এরূপ প্রশ্ন শুনে শেজাদের হাঁটা থামিয়ে অরুর দিকে ফিরে চোখ রাঙিয়ে দৃষ্টি তীক্ষ্ণ কণ্ঠে বলল, বেবি, তুই যেখানে 100 ভাগ নিশ্চিত, সেখানে আমি 1 ভাগ। তা এখন আমি তোর মতো 100 ভাগ নিশ্চিত হতে চাই, আর এই কাজের জন্য আমার তোকে প্রয়োজন। কথাটা বলে শেহজাদ আবারও নিজের সঙ্গে অরুকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে অরু চিকন হাতটা টানতে শুরু করলো। অরু যেতে চায় না শেহজাদের সাথে, কিন্তু এই লোকের সাথে অরু পেরে উঠছে না। অরু আর না পারতে শক্ত কণ্ঠে বলে উঠল। আপনি কিন্তু এবার লিমিট ক্রস করছেন। অরু তার কথা শেষ করার আগেই কানে উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেল। সঙ্গে সঙ্গে অরু নিঃশ্বাস নিতে যেন ভুলেই গেল। নিঃশ্বাস ভুল পথে সঞ্চালিত হয়ে গেছে। অরু তার চোখ জোড়া বন্ধ করে ঠোঁট কামড়ে ঠায় দাঁড়িয়ে রইল। পরক্ষণে সেজেতে নেশালো ভারী গভীর কণ্ঠস্বর শুনতে পেল অরু। জান, আর লিমিট ক্রস করিস না, লিমিট সেট করি। শেহজাদ অরুর কবজি ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। অরু হাজারো চেষ্টা করো শেহজাদের হাত থেকে নিজেকে হাত ছোটাতে পারছে না, যেন এটা কোনো হাতই নয়, কোনো বরফ খণ্ড যার মধ্যে অরুর হাতটা আটকে পড়েছে। অরু বুদ্ধি খাটিয়ে নিচে পাকা রাস্তায় বসে পড়ে, যাতে শেহজাদ অরুর ওপর আর জোর খাটাতে না পারে। কিন্তু এতে করে উল্টো অরুর আর বিপদের সম্মুখীন হলো, কেননা শেহজাদ অরুকে বসা অবস্থায় টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এইভাবে টানার কারণে অরুর কনুইর সাথে পিছঢালা রাস্তা ঘর্ষণ হয়। অরুর কনুই ছেকে অঝরে রক্ত ঝরছে। এত কিছু করেও অরু শেহজাদের হাত থেকে বাঁচতে পারল না। কিভাবে বাঁচবে? অরুর এই পিঁপড়ার মতো শরীর কি ব্ল্যাক শ্যাডো কিং এর সাথে পেরে উঠবে? অন্তত এই জন্মই তো নয়। এত কিছুর মাঝে অরু আতঙ্কিত হয়ে একাধারে বলে যাচ্ছে, প্লিজ ছেড়ে দিন, একটু দয়া করুন, সামওয়ান হেল্প মি। শেজাদ তরুকে টেনে হিঁচড়ে গাড়ির ডোর ওপেন করে ফ্রন্ট সিটে ছুঁড়ে মারল। অতঃপর শেজাদ ঘুরে ড্রাইভিং সিটে ডোর ওপেন করে সিটে বসতে অরু ফ্রন্ট সিটের দরজা খুলে শেজাদের নজর পেরিয়ে পগার পার। শেজাদ যখন ড্রাইভিং সিটে বসে সিটবেল্ট লাগাচ্ছিল, এই সুযোগে অরু নিজের প্ল্যান অনুযায়ী পালিয়ে যায়। শেজাদ অরু যাওয়ার দিকে তাকে দাঁতে দাঁত পিষে বলা, স্টুপেড, একবার তোকে হাতের কাছে পাই, তারপরে এই ওয়াসিফ শেহজাদ কি সেটা তোকে A to Z বুঝাবো। এই রাত্রেবেলা শুনশান রাস্তায় প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছে একটা মেয়ে। দৌড়ানোর পাকে একটি বার পিছনে ফিরেই তাকালো। তার ঠিক পেছনে তেড়ে আসছে কমপক্ষে 4টি ছেলে। ছেলেগুলো মেয়েটির অতি কাছে চলে এসেছে। তা দেখে মেয়েটি আরো দ্রুত বেগে দৌড়াতে শুরু করলো। এই জানোয়ারগুলোর হাত থেকে যেভাবে হোক নিজের ইজ্জত রক্ষা করতে হবে। মাথাটা চিমচিম করে ঘুরপাক খাচ্ছে, এলোমেলো দেখাচ্ছে পুরো বিশ্ব ভূমণ্ডল। পা দুটো ধীরে ধীরে অবশ্যই আসছে না, আর পারলো না মেয়েটির জীবন সংগ্রাম এগিয়ে যেতে। মুখ থুবড়ে লুটিয়ে পড়লো পাকা রাস্তাটিতে। অসহনীয় ব্যথায় নিস্তেজ হয়ে আসলো পুরো শরীর। মেয়েটিকে এভাবে হাল ছেড়ে দিতে দেখে পেছনে থাকা লোকগুলো বিশ্রীভাবে হাসলো। তারপর বিদঘুটে দেখতে লোকগুলো মেয়েটি চারিদিকে ঘিরে লোভনীয় চোখে মেয়েটির সর্বাঙ্গ পর্যবেক্ষণ করতেই লাগলো। আধো আধো চোখে লোকগুলোর বিশ্রী লালসা, কুৎসিত চাহনি দেখে মেয়েটি অস্পষ্ট স্বরে আতঙ্কিত আকুতি করতে লাগলো, দয়া করে আমায় ছেড়ে দিন। ঠিক তখনই পাকা রাস্তাটিতে একটা কার এসে থামলো। কারটি থেকে একটা লোক নেমে আসলো। লোকটির পরনে ব্ল্যাক ডেনিম জ্যাকেট, রিপ জিন্স। গাড়ি থেকে নেমে সামনের কর্মকাণ্ড দেখে লোকটি দাঁতে দাঁত চেপে হাত
মুষ্টিবদ্ধ করে ফেলল। মেয়েটির গায়ে একটি লোক হাত বাড়াচ্ছিল, তখনই সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামা লোকটি গর্জে উঠল। জানোয়ারের দল, এখানেই থেমে যা। সহসা ক্রোধে প্রধান্বিত কণ্ঠ শুনে লোকগুলো নিজেদের কাজ থামিয়ে তাকালো লোকটির সামনে। লোকটির পানে অন্ধকারে লোকটির মুখও দেখা যাচ্ছিল না। লোকটিকে দেখে হাত বাড়ানো লোকটি বলল, এই তুই কে? নিজের প্রাণ বাঁচাতে চাস তো চুপচাপ এখান থেকে চলে যা। লোকটির এহেন কথায় গাড়ি থেকে নামা লোকটি বিনা বাক্যে পকেট থেকে একটা বন্দুক বের করে লোকটির দিকে তাকাল। লোকটি আমি কে না জানলেও আমার হাতে থাকা জিনিসটি কি সেটা তো জানিস। আর এখন তোরা নিজেদের প্রাণ বাঁচাতে চাইলে আমি 3 গুণের আগে চুপচাপ এখান থেকে চলে যা। হাতে বন্দুক দেখে লোকগুলো আরো 1 সেকেন্ড স্থানটিতে থাকলো না। 3 কি 1 গুণের আগেই যে যেদিকে পারে সেদিকে দৌড়ে চলে গেল। লোকটি এবার মেয়েটির সামনে বসে মেয়েটির থেকে শান্তভাবে জিজ্ঞেস করে, আপনি একা একা উঠতে পারবেন গাড়িতে? মেয়েটি কোনো উত্তর দিল না। লোকটি যা বোঝার নিজ থেকে বুঝে নিল। মেয়েটিকে কোলে করে গাড়ির ফ্রন্ট সিটে নিয়ে বসালো। তারপর মেয়েটির চোখে মুখে পানির ছিটা দিল। ধীরে ধীরে মেয়েটি চোখ খুলে তার সামনে একটি ছেলেকে দেখতে পেল। পেয়ে একটু পিছিয়ে গেল। মেয়েটির মনের অবস্থা বুঝতে পেরে লোকটি আশ্বাসের সুরে বলল, চিন্তা করবেন না, আপনি এখানে সেফ আছেন। কথাটি বলে লোকটি ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, আপনার বাড়ির অ্যাড্রেস দিন, আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসছি। গাড়ি চলতে শুরু করেছে নিজ গতিতে। গাড়িতে চলন্ত অবস্থায় মাঝপথে মেয়েটি হঠাৎ কণ্ঠে একটু জোর খাটিয়ে বলে উঠল, গাড়ি থামান। মেয়েটির কথায় লোকটি গাড়ি থামিয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। লোকটিকে এভাবে তাকাতে দেখে মেয়েটি এবার নিঃসংকোচে বলল, ধন্যবাদ আমাকে আজ বাঁচানোর জন্য। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার নাম প্রেমী। আসলে আমি আমার বন্ধুদের সঙ্গে এখানে একটা কাজে এসেছিলাম। ভুলক্রমে আমি অন্য রাস্তায় চলে যাওয়াতে কিছু বাজে লোকের পাল্লায় পড়ি। বাকিটা তো আপনি জানেনই। কথাগুলো বলে প্রেমী ডান দিকে আঙুল তাক করে দেখিয়ে বলল, ওই যে দেখছেন কিছু ছেলে মেয়ে, ওরাই সবাই আমার ফ্রেন্ড। এখন আমি ওখানে যাব। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লোকটি প্রেমীর তাক করা আঙুল অনুসরণ করে ডান দিকে তাকালো। তাকানোর সাথে সাথে লোকটির চোখ দুটি আকস্মিক চিকচিক করে উঠল। অতঃপর লোকটি অবিশ্বাসের সুরে বলল, এটা জাস্ট অসম্ভব। লোকটি তড়িৎ গতিতে প্রেমীর দিকে ঘুরে উত্তেজিত হয়ে বলল, আচ্ছা, ওখানে অবস্থানরত তোমার কি জিনিয়া নূর নামে কোনো ফ্রেন্ড আছে? লোকটির কথা প্রেমী মাথা ঝাঁকে জবাব দিল, হ্যাঁ আছে, কিন্তু আপনি জিনিয়াকে কিভাবে চেনেন? প্রেমীর কথা অধৈর্যের ন্যায় লোকটি তৎক্ষণাৎই বলল, কোনো সূত্রে চিনি আর কি। আচ্ছা, একটা কথা বলো, জিনিয়ার বেস্ট ফ্রেন্ডকে তুমি চেনো? লোকটির কথা প্রেমী অনেকটা হেয়ালি ভাবে বলল, এখানে না জানার কি আছে, পুরো ভার্সিটি জানে জিনিয়ার ওরু হলো একে অপরের জান, একে অপরের বেস্ট ফ্রেন্ড। লোকটি আরো একটু ভালো করে নিশ্চিত হওয়ার জন্য শুধালো। প্রেমী ফুল নেম বলো। এতক্ষণ লোকটির চেহারা খেয়াল করেনি। আসলে খেয়াল করেনি বলে ভুল হবে, অন্ধকার লোকটির চেহারা দেখা দুষ্কর ছিল। এখন গাড়ির ভেতরে লাইট জ্বলার কারণে লোকটির মুখমণ্ডল স্পষ্ট, ফর্সা, গায়ের রং, ছোট ছোট চোখ, চোখের ঘন পাপড়ি, কালো ঠোঁট। নিশ্চয়ই নিকোটিনের ধোয়ার কারণে ঠোঁটের এই অবস্থা। তবে ফর্সা মুখে কালো ঠোঁট বেশ মানিয়েছে। এসব ভাবতে ভাবতে প্রেমী অন্যমনস্ক হয়ে পড়ল। আরোরা শিকদার। লোকটি ডান দিকে ইশারা করে প্রেমীর উদ্দেশ্যে শুধালো। আচ্ছা, ওখানে এই আরোরা শিকদার মেয়েটাকে উপস্থিত আছে? লোকটির কথা প্রেমী ভ্রম থেকে বের হয়ে এলো, কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। লোকটির কথার পাশে প্রেমী দূরে দাঁড়িয়ে থাকা উরুর দিকে আঙুল দেখিয়ে বলা, ওই যে ব্লু কালারের ড্রেস পরিধান করা যে মেয়েটি দেখছেন, ওই মেয়েটি হলো আরোরা শিকদার। অজানা লোকটি প্রেমীর ইশারা করে দাঁড়িয়ে থাকা অরুর দিকে এক চিত্তে খানিকটা তাকিয়ে রইল। কেমন যেন নেশালো সেই দৃষ্টি, যেখানে নেই কোনো লালসা, আছে কেবল শুধুই মুগ্ধতা। লোকটি অরুর দিকে তাকিয়ে অনুচ্চ কণ্ঠে ওড়ালো, বিউটিফুল। প্রেমী গাড়ি থেকে নেমে একবার মাথা একটু ঝুঁকে কাজ ভেদ করে জানালার অজানা লোকটির দিকে চেয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার নামটা কি জানতে পারি? নিশান রহমান। নামটা বলা মাত্র এই গাড়িটি স্টার্ট করে সা করে চোখের পলকেই অন্ধকারে ভিড়ে হারিয়ে গেল। সেই গাড়ির সাথে এতক্ষণে সে অজানা লোকটি মিলিয়ে গেল আধারে। আরানা শোয়েব বেকুব বনে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে।
তাদের ঠিক সামনে একটা ছেলে মাটিতে উপর হয়ে পড়ে আছে। ছেলেটির থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে কিছু ছেলে মেয়ে আরান তাদের দিকে এক পলক তাকিয়ে ফের পড়ে থাকা ছেলেটার দিকে তাকিয়ে শুধালো। এই ছেলেটা এখানে পড়ে আছে কেন? তোমরা কি কিছু জানো? আরানের প্রশ্নের উত্তর আরান একটু হাসার চেষ্টা করে বলল, ভাইয়া মনে হয় ছেলেটা আর বেশি ঘুম পেয়েছিল, তাই এভাবে এখানে ঘুমিয়ে পড়েছে। আরমানের কথাগুলো অবিশ্বাস্য ঠেকল আরানের কাছে। ফিজিকল কুচকে বলল, ঘুম পেয়েছে বলে এভাবে মাঝ রাস্তায় ঘুমিয়ে পড়বে? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত? আরান ভালো মতো তাকিয়ে দেখলো একটা ছেলে উল্টো হয়ে ঘুরে দাঁড়িয়ে আছে। তা দেখে আরান আরমানের উদ্দেশ্যে বলল, আচ্ছা, এই ছেলেটা এভাবে ঘুরে দাঁড়িয়ে আছে কেন? নাহিদ উল্টো দিকে ঘুরে দাঁড়িয়েছিল যেন আরান তাকে দেখতে না পায়। সে চায় না এই অবস্থায় আরান তাকে দেখুক। আরানের প্রশ্নের বিপরীতে আরমান নাহিদের দিকে তাকিয়ে পড়ল। ওর কথা বলছেন? আসলে ওর মুখে একটু সমস্যা আছে বুঝলেন, ওই যে বন থাকে না, ওই সব আছে আর কি, তাই নিজের চেহারা আপনাদের মতো মানুষদের দেখাচ্ছে না। আরমানের কথা শুনে নাহিদ চোখ মুখ শক্ত করে ফেলল। এই ছেলে এসব কি উল্টাপাল্টা বলছে? একবার আরান ভাইয়া এখান থেকে যাক, তারপরে এর ব্যবস্থা করছে। শোয়েব এত কিছুর মাঝে নীরব দর্শক হয়ে সব দেখছে। শোয়েব বরাবরের মতো একটা চুপচাপ ছেলে, কথা খুবই কম বলে। যেখানে 10টা কথা বলে সেখানে শোয়েব বলে মাত্র একটা। আরান আরও কিছু কথা বলার জন্য মুখ খুলতেই তার ফোন ভাইব্রেট করে উঠল। আরান পকেট থেকে ফোন নিয়ে ডিসপ্লের দিকে তাকিয়ে দেখলো শেহজাদ কল করেছে। আরান সময় নষ্ট না করে কল রিসিভ করার সাথে সাথেই অপর প্রান্ত থেকে শেহজাদের গমগমে আওয়াজ শোনা গেল। কোথায় তোরা? শেহজাদের কথার বিপরীতে আরান হতাশ হওয়ার মতো ভান করে বলল, আর বলিস না শেহজাদ, আমরা স্বাভাবিকভাবেই গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে হয়েছে কি, একটা বিড়াল রাস্তায় শুয়ে ঘুমাচ্ছিল। এখন আমরা তাকে জাগানোর চেষ্টায় আছি। কি একটা অবস্থা শেহজাদ, যদি কোনো গাড়ি মেরে দিত বিড়ালটাকে, তাহলে কি হতো বলতো? আরান তার কথার বিপরীতে শেহজাদের পক্ষ থেকে এক ভয়ঙ্কর গালি পেল ও সাথে সাথে আরান কান থেকে ফোন অবধি নামিয়ে ফেল। তারপর শোয়েবের দিকে তাকিয়ে ব্যস্ত কঞ্চে বলল, শোয়েব, তাড়াতাড়ি চল, তোর ভাই রেগে বোম হয়ে গেছে, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। যাওয়ার আগে আরান একবার পেছনে ফিরে আরমানের দিকে তাকিয়ে বলল, তোমরা ওকে জাগিয়ে দিও, ঠিকভাবে বাড়ি পৌঁছে দিয়ে এসো। আরমান হাত উঁচু করে মাথাটা একটু নাড়িয়ে, আপনি চিন্তা করবেন না, আমরা ওকে একদম সুস্থভাবে পৌঁছে দিয়ে আসবো। আরান আর শোয়েব জায়গাটা থেকে যাওয়ার পর অরু একটা ট্যাঙ্কির পেছন থেকে বেরিয়ে এলো। আরানকে দেখে অরু এতক্ষণ এখানে লুকিয়েছিল। অরু ভালো মতন ওড়না দিয়ে 2 হাত ঢেকে রেখেছে যাতে তার হাতের কাইল অবস্থা কেউ দেখতে না পায়। নাহিদ আরমান সামনে দাঁড়িয়ে চোখ গরম করে বলল, তুই এসব কি বলছিলি আরান ভাইয়াকে? আরমান কিছু বলার আগে আসিফ বিদ্রুপে সুরে বলে উঠল, কেন রে নাহিদ, উনি তোর জিজু হয়, যেখানে তোর আগে কথা বলা উচিত সেখানে তুই লুকিয়েছিলি। অরুকে দেখা মাত্র আসিফ তার অর্ধেক কথা বলা থামিয়ে দিল। তখনই হঠাৎ কোথা থেকে প্রিমি দৌড়াতে দৌড়াতে এসে হাঁপাতে লাগলো। প্রিমিকে ভ্রুকুঞ্চিত করে শুধায়, প্রিমি, তুই এতক্ষণ পর কোথা থেকে আসছিস? আর এভাবে হাঁপানি রোগীর মতন হাঁপাচ্ছিস কেন? সব পরে বলবো, এটা একটা লম্বা কাহিনী। আগে রাহাতকে গাড়িতে তুল। আসিফ, নাহিদ আর আরমান মিলে রাস্তায় পড়ে থাকা নাহিদকে টেনে গাড়িতেই তুলল। এখন এখানে ইন্টেলিজেন্ট গ্যাংয়ের সবাই উপস্থিত ছিল, শুধু আবরার আর নাজিকা বাদে। মোট কথা 2টো গাড়ি হলো উপস্থিত। কাঙ্ক্ষিত স্থানে একে একে সবাই গাড়িতে উঠে বসল। সবার ওঠা শেষে গাড়ি স্টার্ট করে গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো। এই এত ভিড়ের মাঝে কেউ খেয়ালই করলো না অরুর কোনোই হতে চুপসে চুপসে রক্ত ঝরছে। ফার্মেসি হতে মায়ের জন্য ওষুধ কিনে রাস্তার ওপরে দাঁড়িয়ে রাখা গাড়িটির দিকে অগ্রসর হচ্ছিল আবরার। এমতো অবস্থায় হুট করে মাঝ রাস্তায় একটা গাড়ি এসে থামলো আবরারের সম্মুখে। মুহূর্তের মধ্যেই জায়গাটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। আবরারের নিথর দেহটি নিস্তেজ হয়ে পড়ে আছে মাঝ রাস্তায়। জায়গাটি রক্তে মাখামাখি হয়ে উঠেছে। আশেপাশের লোকগুলো চিৎকার করে একটা বাক্য বলতে বলতে এই দিকটা দৌড়ে আসছে।
অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। ফাঁকা মস্তিষ্ক ও ঝলমলের হৃদয় যাতনায় চূর্ণ বিচূর্ণ হচ্ছে, বক্ষ পিঞ্জর পুড়ছে ভীষণ ভেতরটা। শরীরের ক্ষত একসময় এসে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু মনের ক্ষত তা কিভাবে ঠিক হবে? মাঝে মাঝে অসীম বিশ্বাস, অগাধ পরিমাণ ভালোবাসা দিন শেষে এসে বিরক্ত ঠেকে। আবার যখন সোনালি সুন্দর সকাল আসে, তখন দিন শেষে সমস্ত যাতনায় ভুলে ফের নিজের সর্বস্ব দিয়ে মুড়িয়ে রাখতে মন চায় সেই প্রিয় মানুষটিকে। অরুর এখন চিৎকার করে নিজ সত্তাকে জিজ্ঞেস করতে মন চাচ্ছে, ওই পাষাণ নির্দয় সাইকো মানবটাকে এতটা ভালো কখন বেসে ফেললি? এত এত যন্ত্রণা পরও কেন তার সান্নিধ্য তোর চাই? কিন্তু বেমান সত্তা কখনো নিজের কথা ভাবে নাকি? সবসময় তার কথাই ভাবতে থাকে। রিদিপিয়া হাতের কোণেতে ব্যান্ডেজে মুড়াতে এক নাগারে অতিষ্ঠ ভঙ্গিতে বকবক করে যাচ্ছে, কিন্তু এতে ধ্যান জ্ঞান নেই অরুর। থাকবে কিভাবে? তার মন মস্তিষ্ক এই জগতে থাকলে তো। অরু গভীর ভাবনায় ডুবে জীবনের হিসেব নিকাশ মিলাচ্ছে। পরপর প্রশ্নে অরুকে কোনো উত্তর দিতে না দেখে রিদিপিয়া অরুর বাহু ধরে ঝাঁকিয়ে বলে, আরোরা, কোথায় হারিয়ে গেলে? তোমায় কিছু জিজ্ঞেস করছি। হঠাৎ করেই শরীরে ছাকাতে অরুর ধ্যান কাটল। চোখ তুলে তাকালো রিদিপিয়ার পানে, তাকিয়ে দেখলো এতক্ষণে রিদিপিয়ার ব্যান্ডেজ মোড়ানো কমপ্লিট। অরুকে এভাবে ভাবলার মতো তাকাতে দেখে রিদিপিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে কোমল স্বরে বলল, কি হয়েছে? তোমায় এত অন্যমনস্ক কেন লাগছে? আর হাতের এরকম জঘন্য অবস্থা কি করে হলো? আসলে আপি, পাকা রাস্তায় ভুলবশত পড়ে গিয়ে হাতের এইরকম অবস্থা হয়ে গিয়েছে। রিদিপিয়ার কথা শুনে অরুর মনে পড়ে কাল রাতের বিভৎস ঘটনাগুলো। খানিকটা অপ্রস্তুত হয়ে অরু কটা বাক্য ছুঁল রিদিপিয়ার পানে তাকিয়ে। কথাগুলো রিদিপিয়া মনোযোগ সহকারে শুনে ফার্স্ট এড বক্সের ঢাকনা লাগাতে বলল, এরকম অসতর্কতার সাথে কেউ চলাফেরা করে? দেখে শুনে হাঁটবে তো। নেহাত, তোমার বাবা মা কাল বিকেলের দিকে রওনা দিয়েছিল। যদি তারা আজ এখানে উপস্থিত থাকতো, তাহলে আমি কি জবাব দিতাম তাদের? এহেন কথার পিছে অরু মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলল, আর হবে না এরকম। এমন সময় দরজা ধাক্কানোর আওয়াজ শুনে দুজনেই তাকালো দরজার দিকে। দরজার বিপরীত প্রান্তে থেকে নাহিদের ক্ষয়িত কণ্ঠস্বর ভেসে আসছে, অরো, তোদের কত দূর হলো? আশ্চর্য, একটা রোগী দেখতে যাচ্ছি আমরা, কোনো পার্টিতে নয়। তোরা মেয়েরা এত টাইম কেন লাগাস রেডি হতে? এই ব্যাপারটা আমি বুঝি না। নাহিদের কথাগুলো শোনার পর রিদিপিয়া বসে থেকে উঠে দরজার দিকে এগোতে ওর উদ্দেশ্যেই বলল, আরোরা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে। সেই কোন সকালে তিন্নিরে এসেছে, তোমার জন্য সবাই অপেক্ষা করছে তো। ওর যথাসময় তৈরি হয়ে বের অতি ইন্টেলিজেন্ট গ্যাংয়ের উপস্থিত হলো সবাই। একে একে সোফা থেকে উঠে দাঁড়ালো সবাই, বেরিয়ে পড়লো কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। দুটো গাড়ি এসে থামলো চারিদিকে বাউন্ডারি দেওয়া একটা ডুপ্লেক্স বাড়ির সামনে। গাড়ি থামতেই গাড়ি থেকে সবাই নেমে পড়লো। গাড়ি থেকে নেমেই সবাই মেন গেটের সামনে এসে কলিং বেল বাজাতে একটা মেয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটার বেশভূষা দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা একজন সার্ভেন্ট। একে একে সবাই ভেতরে প্রবেশ করতে একটা মহিলা হেঁটে তাদের দিকে এগিয়ে আসছে। মহিলাটির চোখে চশমা পরনে রয়েছে, একটি শাড়ি, হাঁটার গতি অতিথির। মহিলার নাম হলো সাবা মির্জা। সম্পর্কে তিনি আবরারের মা হন। বছরের বেশিরভাগই তিনি অসুস্থই থাকে। ঠিক 4 বছর আগে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে যায়, যার কারণে তার স্বাস্থ্য দিন দিন অবনতির দিকেই যাচ্ছে। মহিলাটি আসতেই অরু সবাই একসাথে সালাম জানাল। সাবা মির্জা অরুকে বুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। সাবা মির্জাকে এভাবে হুট করে কাঁদতে দেখে অরু পিঠে হাত বুলাতে বলল, আন্টি, কিছু হবে না আবরারের, একদম ভালো হয়ে যাবে আবরার, আপনি একদম চিন্তা করবেন না। সাবা মির্জা বুক থেকে মুখ তুলে অরুর দিকে তাকিয়ে বলে, আমার ছেলেটার উপর এত বড় বিপদটা কি না আসলে হতো না? কি এমন পাপ করেছিলাম যার শাস্তি এভাবে দিচ্ছে আমায় আমার খোদা? ইয়া খোদা, আমার মানিককে সুস্থ করে দিন। অরু সাবা মির্জার মাথায় হাত বুলাতে আশ্বাসের সুরে বলে, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। খোদার ওপর বিশ্বাস ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। অরু আর সাবা মির্জার কথোপকথনের মাঝে আসিফ জিজ্ঞেস করে উঠল, আন্টি, আবরার এখন কোন রুমে আছে? আসিফের কথা শুনে সাবা মির্জা চোখ
জল মুছে বলে, সিঁড়ি বেয়ে সর্বপ্রথম যে রুমটা আছে ওই রুমে চলছে আবরার ট্রিটমেন্ট। সাবা মির্জার কথা শেষ হওয়ার পর অরু তার দুবাহু ধরে বলল, আন্টি, আমরা আগে আবরারকে দেখে আসি। আর আপনি একদম চিন্তা করবেন না, আবরার একদম ঠিক হয়ে যাবে। সিঁড়িপের সর্বপ্রথম যেই রুমটা পড়ে সেই রুমটার ভেতরেই একে একে সবাই ঢুকলো। রুমে ঢোকা মাত্রই ডাক্তার বেশে শফিক চৌধুরীকে দেখে ঝটকায় খেলো অরু। থেমে গেল চলন্ত পাজোড়া। অরু দেখা দেখি নাহিদেরও একই অবস্থা। যিনি একটা শুকনো ঠোক গিলে অরুর দিকে তাকালেও চোখাচিখি হলো দুজনের। ফের আবরারের দিকে তাকিয়ে দেখলো পুরো কপালে ব্যান্ডেজে মোড়ানো, গলার দিকে একটা সাদা মোটা সুতো পেঁচিয়ে ডান হাতটা ঝুলন্ত অবস্থায় রয়েছে। ডান হাতে বেশি আঘাত পাওয়ার কারণে হাতের জয়েন্টেও সমস্যা দেখা দিয়েছে। বিদায় ডান হাতটা এখন রেস্টে রাখতে হবে। খোদার উসিলায় কাল রাতে অনেক বড় বিপদ থেকে বেঁচে ফিরেছে সে। শফিক চৌধুরী আবরারকে মনোযোগ সহকারে কিছু কথা বলছিল। আবরার, একদম কথা বলার চেষ্টা করবে না। তোমার এখন সম্পূর্ণ রেস্টে থাকা চাই, বুঝতে পেরেছো আমার কথা? বোঝাচ্ছিল শফিক চৌধুরী অত্যন্ত গুরুত্বর সাথে শেষের কথাটা বলেই যেই না ফিরতে যাবে অমনি অরুরকে দেখে তিনিও খেলেন এক ধাক্কা। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি এক অবিশ্বাস্য ঘোরে আছেন। শফিক চৌধুরী কখনো অরুকে এত বছর পর একদমই এভাবে আশাই করেনি। শফিক চৌধুরীর দরজা অবধি এসে অরুর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কেমন আছো আরোরা মা? শফিক চৌধুরীর প্রশ্নে অরু খানিকটা ইতস্তত বোধ করি বলল, ভালো আছি ছোট মা। শফিক চৌধুরী অরুর পক্ষ থেকে উত্তর না পেয়ে নাহিদের দিকে তাকিয়ে শুধালো, নাহিদ কেমন আছো? ভালো। এক শব্দে নাহিদ তার জবাব সম্পূর্ণ করলো। শফিক চৌধুরী আরও কথা বলতে চেয়েছিল অরুর সাথে, কিন্তু তার আগে তার ফোনটা বেঁচে ওঠে, যার দরুন তিনি বাধ্য হয়ে ফোন কানে তুলে স্থানটি ত্যাগ করেন। শফিক চৌধুরী যাওয়ার পর অরু যেন হাঁপ ছেড়ে বাঁচে। শফিক চৌধুরী যাওয়ার পরই আরমান বিক্ষুব্ধ হয়ে অরুর উদ্দেশ্যে বলে উঠল, অরোরা, শফিক চৌধুরী তোকে কিভাবে চিনল? অরু আরমানের কথায় পাত্তা না দিয়ে রুমের ভেতর ঢুকতে ঢুকতে বলে, জানি না, যদি কোনোদিন জানতে পারি কিভাবে চেনে তাহলে তোমায় জানাবো। আপাতত যে কাজ করতে এসেছো সেটা করো। সবাই আবরার বেডের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। অরু এক পলক নাজিকার মুখের দিকে তাকালো। মেয়েটার মুখ ভার ভার, চোখগুলো ফুলে উঠেছে, নিশ্চয়ই সারাটা রাত কেঁদেছে। একদম যন্ত্র মানবের মতো তাকিয়ে আছে আবরারের পানে, চোখের পলক অবধি পড়ছে না। দুনিয়াটা কত অদ্ভুত, তাই না? যে তোমার পেছনে পাগলের মতন ছুটে, তুমি তার দিকে ফিরেও তাকাও না, তাকে মূল্যবোধ করো না। একতরফা ভালোবাসা বোধহয় এরকমই হয়। তোমার পেছনে যে ছুটে তাকে তুমি পাগল ভেবে পাত্তা দাও না, কিন্তু দিন শেষে তুমি আদৌ কি ভালো থাকো? একজনের মনে দাগ কেটে অন্যজনকে নিয়ে কি সুখে থাকা যায়? না, যায় না। এর জলজন্ত উদাহরণ আবরার। নাজিকা নাম মেয়েটি তার জন্য পাগল প্রায়, কিন্তু আবরারের অন্য কারো মোহে আটকে আছে 4টা বছর ধরে। সেই মোহকে আদৌ সম্ভব সে পাবে না, কারণ তার অরু অন্য কাউকে চরমভাবে আসক্ত। জানার বড্ড ইচ্ছে হয় এই ত্রিকোণ প্রেমের সমাপ্তি কীরকম হবে। কাল রাতে যখন নাজিকা আবরার অ্যাক্সিডেন্টের খবর পায় তখন পাগলের মতো ছটফট করছিল। সারা রাত ধরে চোখের পাতা এক করেনি, কাঁদতে কাঁদতে হৃদয়ের জ্বালা প্রকাশ করেছিল, অন্তরটা ভীষণ করে জ্বলছিল। সেই আবরার নাজিকার দিকে একটু ফিরেও তাকাইল না। অরুকে দেখা মাত্র আবরারের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক তৃপ্তির হাসি। বার্তা আদান প্রদান করতে না পারলেও বেশ অনুভব করছে আবরার অরুকে। আবরার চোখ বন্ধ করে শুয়ে আছে, মাথা ব্যথার কারণে চোখ খুলতে বেশ কষ্ট হচ্ছে। বিদায় চোখ বুজে আছে সে। সবাই আবরারকে ঠিক মতন দেখে সিদ্ধান্ত নিলেও তাকে আর ডিস্টার্ব করবে না। আবরারের এখন রেস্টের প্রয়োজন, তাই সবাই রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে নাজিকা একটিবার অশ্রুসিক্ত নয়নে আবরারের দিকে তাকালো, অতঃপর চলে গেল। সবাই লিভিং রুমে বসে নাস্তা করছে, সাথে টুকটাক কথাও বলছে। অরুর মন মেজাজ এমনিতেই খারাপ, সবকিছু অতিষ্ঠ মনে হচ্ছে তার। হাতের কোনোই বেশ জ্বলছে। অরু সিদ্ধান্ত নিল কিছুক্ষণ ছাদে গিয়ে ফ্রেশ হাওয়া নিয়ে আসবে, এতে করে মনটাও ভালো হয়ে যাবে। আগে মন ভালো করা জরুরি, তারপর দুনিয়ার সব কিছু। অরু মন মর্জি ছাদের দিকে পা বাড়ালো। আবরারের বাড়ির ছাদের ভিউটা বেশ চমৎকার।
যে কেউ দেখলে বলবে পাহাড়ি এলাকার পাশে বাড়ি তৈরি করার কারণে ছাদের ভিউটা এত সুন্দর, কিন্তু বাড়িটা আসলে বড় ব্যস্ত সড়কের পাশেই তৈরি করা হয়েছে। আসলে বাড়ির পেছনের জায়গাটাই অতি সুন্দর। কাল সকালের দিকে বৃষ্টি হয়েছিল, আজ তেমন রোদের দেখা মেলেনি। সকাল থেকে আকাশটা কেমন যেন মনমারা হয়ে আছে। ছাদের ফ্লোরটা স্যাঁতস্যাঁতে থাকার কারণে অরু ধীর সাবধানে পা ফেলে ছাদের শেষ প্রান্তে গেল। অরু যেখানটায় দাঁড়িয়ে আছে জায়গাটা শুকনো রয়েছে। অরু বেশ কিছুক্ষণ মন ভরে শ্বাস নিল। এভাবে 10 মিনিট কাটিয়ে দিল। পরক্ষণে অরুর মনে হলো কয়েকটা ছবি তোলা যাক। এমন ভিউতে ছবি বেশ ফুটবে। নিজের ভাবনা অনুযায়ী অরু কয়েকটা সেলফিও নিল। ছবি আরও একটু সুন্দর করার লোভে অরু ছাদের বাঁ দিকে স্যাঁতস্যাঁতে ফ্লোরে পা রাখতে রাজুর সাথে পা আটকে দুম করে পড়ে গেল ফ্লোরে। পায়ের সাথে পা লাগার কারণে খুব বিশ্রীভাবেই পড়েছে অরু। অরু ফ্লোরে পড়ার সাথে সাথে চিৎকার করে বলে উঠল, ও মা গো, আমার কোমর!